দর্শকদেরকে শুভেচ্ছা। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নিয়মিত যে আলোচনা, সেই আলোচনার অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব ধর্ষণ ও ক্ষমতা সম্পর্ক নিয়ে। এই আলোচনায় আমাদের আলোচক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন খন্দকার ম্যাম। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য আয়ারল্যান্ড অবস্থান করছেন। সম্প্রতি মেইনুন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে তার পিএইচডি সম্পন্ন করেছেন এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড গলওয়েতে জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড মাইগ্রেশন আয়ারল্যান্ড প্রজেক্টে রিসার্চ ফেলো হিসেবে গবেষণা করছেন। আমি আপনাকে শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। ম্যাম, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি ধর্ষণের সাথে ক্ষমতার যে সম্পর্ক, সেই বিষয়টি নিয়ে। আমরা দেখছি যে বাংলাদেশে বর্তমান সময়ে প্রচুর পরিমাণ ধর্ষণের ঘটনা সামনে চলে আসছে। হয়তো আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো হচ্ছে আমরা সেরকম ভাবে বা সামনে আসেনি, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এবং অন্যান্য মিডিয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে সেটি অনেক বেশি পরিমাণে সামনে আসছে এবং আমরা দেখছি যে এই এই এতে করে নানান ধরনের গোষ্ঠী নানান ধরনের আলোচনা করছে। যেমন এক ধরনের গোষ্ঠী আমরা দেখছি তারা ঢালাওভাবে হচ্ছে পোশাকের দোষ দিয়ে যাচ্ছে যে নারীর কারণেই আসলে এই ঘটনাগুলো ঘটছে। আরেক গোষ্ঠীকে আমরা দেখছি তারা সরাসরি সরকার দলীয় যে সংগঠন তাদের দোষ দিচ্ছে যে তাদের ছত্রছায়াতেই আসলে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটছে। মানে আপনার কাছে জানতে চাইবো যে আসলে কি কারণে এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটে থাকে বা মানুষ ঘটিয়ে থাকে, আপনার মতামত। আচ্ছা, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ নিয়ে আলোচনা হচ্ছে সাম্প্রতিক সময়ে মূলত একটি ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু আমার মনে পড়ে না কখন এই ধর্ষণের ঘটনা ঘটেনি আমার জীবদ্দশায়। এটি সবসময় ঘটছে এবং এটি সবসময় ভয়ঙ্করভাবেই ঘটছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে যোগাযোগ এবং গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে এটি কত গুরুত্ব পাচ্ছে। হ্যাঁ, আম, গুরুত্বপূর্ণ বিষয় যে যোগাযোগ গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে গুরুত্ব পাওয়ার উপরে ধর্ষণের বিচার হওয়াটা নির্ভর করছে এই বাস্তবতায়। এটা একটা খুবই খুবই উইয়ার্ড একটা বাস্তবতা, যে এখানে যে যা ঘটার কথা, যে যখন অন্যায়টা ঘটে তখন সেই অন্যায়ের বিচার যে স্বাভাবিক বিচার প্রক্রিয়াতে যেভাবে যাওয়ার কথা সেভাবে না গিয়ে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা যে কোনো ক্রাইমের ঘটনা যদি মাধ্যমে গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে তোলপাড় তৈরি করতে পারে, একমাত্র তখনই তার বিচার প্রক্রিয়াটা হয়। ফলে বিচারহীনতা একটা একটা সর্বগ্রাসী বিচারহীনতা সংস্কৃতি বা ব্যবস্থা বাংলাদেশে বিরাজ করছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনাটা হচ্ছে এবং আলোচনাটা হওয়াটা এই দিক থেকে আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ। এটা একটা ইতিবাচক দিক। ধর্ষণের ঘটনা বেশি ঘটছে না, ধর্ষণের ঘটনা আলোচনা বেশি হচ্ছে, এবং এইটা একটা ইতিবাচক এই অর্থে, দুই অর্থে। এক হচ্ছে যেহেতু বাংলাদেশে একটা বিচারহীনতা সংস্কৃতির কারণে আলোচনা না হলে বিচার হয় না, এই একটা কারণে। দ্বিতীয় কারণে হচ্ছে যে ধর্ষণের সংস্কৃতিকে মোকাবেলা করতে গেলে আলোচনা অত্যন্ত জরুরি। এটা নিয়ে কথাবার্তা বলা অত্যন্ত জরুরি। ফলে বিচার এবং এটা যে যে সংস্কৃতি দিয়ে, যে সংস্কৃতিতে ধর্ষণ তৈরির কারখানা, যেটা যেখানে বলতে পারেন যে সংস্কৃতি ধর্ষককে তৈরি করে, সেই সংস্কৃতিকে মোকাবেলা করবার জন্য আলোচনাটা খুব জরুরি। ফলে আমি মনে করি না যে এটা 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 কোনো নেতিবাচক ঘটনা। এটা এটা আলোচনা হওয়াটা ইতিবাচক, কেননা ধর্ষণের ঘটনা ঐতিহাসিকভাবে সবসময় ঘটে আসছে। এখন যখন আমি বলবো যেটা ঐতিহাসিকভাবে ঘটে আসছে, সবসময় ঘটছে, তার মানে এই না যে আমি এটাকে স্বাভাবিক মনে করছি। আমি মনে করছি যে আমি কিন্তু এটাকে আমি ইতিহাসে স্থাপন করছি যে এটি একটি ঐতিহাসিক নারী পুরুষের মধ্যেকার ঐতিহাসিক সম্পর্ক, লিঙ্গ সম্পর্ক প্রতিফলন হচ্ছে ধর্ষণ। তার একটা ধর্ষণের মধ্য দিয়ে এর একটা সহিংস রূপটা আমরা প্রত্যক্ষ করতে পারি। তো আপনার প্রশ্নটা ছিল যে কেন হচ্ছে। হ্যাঁ, এখন সেটা আমরা মূলত আমি বলবো যে ধর্ষণকে তাত্ত্বিকরা, নারীবাদী তাত্ত্বিকরা নানাভাবে বিবেচনা করেছেন। এটা একক কোনো জবাব আমি দিতে পারবো না, তবে একটা অন্যতম বলতে পারেন
সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে পুরুষালী ক্ষমতা, পুরুষালী এবং পুরুষতান্ত্রিক ক্ষমতা, যে ক্ষমতার কারণে নারী পুরুষের সম্পর্কের মধ্যে নারীকে মনে করা হচ্ছে যে বস্তু, যৌন বস্তু, উৎপাদনের, পুনরুৎপাদনের, সন্তান জন্মদানের উপায়, মাধ্যম, বস্তু, আধার, সে কোনো সত্তা না। সো তার যে প্রজনন স্বাস্থ্য বা প্রজনন অঙ্গ, তাতে তাকে সীমিত করে দেখা, এটা একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ কারণ, এবং এটা বলতে পারেন পুরুষতন্ত্রের একটা প্রধান ভিত্তি। এটার সাথে রাষ্ট্র সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, বলতে পারেন যে আমি বলবো যে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং পুরুষতান্ত্রিক, এই তিনটা বিষয় এখানে অবিচ্ছেদ্য, পরস্পরের সঙ্গে বেনির মতো করে যুক্ত থাকে, এবং এগুলোকে আমরা আসলে আলাদা করতে পারবো। তো এই বিষয়গুলো পরস্পরের সঙ্গে এতটাই এমবেডেড, গ্রথিত, যে এই প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থনীতি, রাজনীতি এবং পুরুষতন্ত্রের অর্থনীতি, রাজনীতি প্রত্যেকেই বেনিফিটেড হয় এই ধারণার মাধ্যমে, বলতে পারেন যে টিকে থাকে, যে নারীকে এইভাবে দেখবার বিবেচনার কারণে। এবং এটার সঙ্গে ধর্ষণ একদম বলতে পারেন যে ওতপ্রোতভাবে যুক্ত, ভিত্তিমূলে এটা যুক্ত, নারীকে, নারীর শরীরকে বস্তু হিসেবে বিবেচনা করে। ধন্যবাদ ম্যাম। আমরা আলোচনা করছি ধর্ষণ ও ক্ষমতার সম্পর্ক নিয়ে। এখন ম্যাম আমরা বিদ্যমান সমাজে দেখতে পাচ্ছি যে ক্ষমতার যে কাঠামো, সেই কাঠামোটা এক ধরনের যেমন রাজনৈতিক ব্যবহার হচ্ছে। যে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতাসীন সংগঠনে যারা আছে, সিলেক্টে এই ঘটনাটা ঘটলো, তারা তাদের একটা বিবাহিত কাপলকে আটকে রেখে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে। সেখানে একদিক দিয়ে রাজনৈতিক ব্যাপারটা থাকছে, রাজনৈতিক ক্ষমতা চর্চার জায়গাটা থাকছে। আবার পুরুষতান্ত্রিক যে ব্যাপার, যেমন একটা পুরুষ একটা নারীকে ধর্ষণ করছে, সে জায়গায় নারী কিন্তু পাল্টা পুরুষের প্রতি এই ধরনের সহিংস আচরণটা করছে না। এখানে ক্ষমতাটা আসলে কিভাবে কাজ করে, সেটা যদি আপনি ব্যাখ্যা করতে চান। ক্ষমতা যে রাজনৈতিক দিকটা আপনি বলছেন, সেটার সাথে একজন নারী একজন পুরুষের যে ক্ষমতার সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন না। এটা দুটোই ক্ষমতার সম্পর্ক, এবং এই দুটো সম্পর্ককে আলাদা করে দেখাটা সমস্যাজনক। কারণ একজন নারী বা একজন পুরুষ ব্যক্তি হিসাবে কি আচরণ করছে, সেটা তার সামাজিক, অর্থনৈতিক কাঠামোর দ্বারা নির্ধারিত হয়, এবং সেই কাঠামোর সঙ্গে সম্পৃক্ত থাকে। সেটা পুরুষতন্ত্র এখানে শুধুমাত্র বলতে পারেন যে মতাদর্শের এবং ব্যক্তিক না, এটি সাংঘাতিক রকম ভাবে ক্ষমতার সম্পর্ক, এটা সাংঘাতিক রকম ভাবে রাজনৈতিক। হ্যাঁ, তো একটা আমি বলবো যে, কিন্তু আবার আমি যেটা বলছিলাম যে দুইটো ফোর্স কাজ করছে এখন একই সঙ্গে। এক হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতা, যার উপরে বাংলাদেশের সমাজের বাস্তবতা নির্ভর করে, যে গুন্ডাতন্ত্রের উপরে নির্ভর করছে, সেই গুন্ডাতন্ত্র ভীষণ রকম ভাবে ম্যাসকুলিন এবং পুরুষের সহিংসতার উপর ভর করে দাঁড়িয়ে আছে। এখন যখন একটা কেন্দ্রীয় ভাবে একটা রাষ্ট্র এই পুরুষের সহিংস রূপের উপরে দাঁড়িয়ে থাকে, তখন তার বহিঃপ্রকাশের মাধ্যম হয় নানা রকম ভাবে ত্রাস সৃষ্টি করা, ধর্ষণের মাধ্যমে, হত্যার মাধ্যমে, খুনের মাধ্যমে। এগুলোর মাধ্যমে ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়েই এই ক্ষমতাটা টিকে থাকে। এটা একটা দিক। এটা বলবো যে রাষ্ট্রের ক্ষমতার টিকে রাখার একদম তৃণমূল পর্যায়ে, একদম এটা কিভাবে, যাতে করে কোনো রকমের প্রতিরোধ না তৈরি হয়, যাতে করে সবাই ভয়ে থাকে। সো এই যে ভয়ের সংস্কৃতি তৈরি করা, সেটার সঙ্গে এটা যুক্ত আছে। ফলে এটার সাথে ওই ব্যক্তি কি করছে, একজন নারী বা একজন পুরুষ যা করছে, সেটা আসলে খুব বিচ্ছিন্ন না। এটা দুটো মাত্রা, কিন্তু আবার পরস্পরের সঙ্গে যুক্ত আছে। ধন্যবাদ ম্যাম। এক্ষেত্রে ম্যাম দেখেন, আসলে আমরা যে পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, যে আমার যে পরিবার, সেটাও এক ধরনের পুরুষতান্ত্রিক পরিবার। কিন্তু পুরুষতান্ত্রিকতা চর্চার পরেও আমার পরিবারে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়নি, বা এরকম আমাদের বেশিরভাগের পরিবারই রয়েছে যে পরিবারে পুরুষতন্ত্রের চর্চা হলেও
আমরা হচ্ছে এই ধরনের জঘন্য ঘটনা দেখতে পাই না, সেটা সমাজের খুব কম অংশে আমরা দেখতে পাই। এক্ষেত্রে আসলে কি শুধুমাত্র পুরুষতন্ত্রই দায়ী, নাকি পুরুষতন্ত্রের সাথে যদি আমরা রাজনৈতিক ক্ষমতা সহ অন্য কোনো মানসিক বিকৃতির কথা বলি, সেরকম কোনো কিছু আছে কিনা? আমি আসলে এখানে একটু আপনার সঙ্গে দ্বিমত করব। আমি আমি মনে করি যে প্রত্যেকটি পরিবারেই ধর্ষণের ঘটনা ঘটে। শুনতে খুব খারাপ শোনাচ্ছে, কিন্তু এটা ঘটে। আপনি যদি আপনার পরিবারে একটু ঘুরে দেখেন, দেখবেন আপনিও পাবেন। আহ, কেন বলছি এই কথাটি? কারণ এটা এত কমন, এবং এটা পরিবারের মধ্যে আপনি যদি পরিসংখ্যান দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে শিশু এবং কিশোরী, শৈশবে এবং কৈশোরে নারীরা তার পরিবারের সদস্যদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়, কিন্তু সেটা তারা সে পরিবারে প্রকাশ করতে পারে না। পরিবারে একজন দুজন ব্যক্তি থাকে আহ, যারা কিনা অভিযুক্ত, অনেকেই জানে যে এ মানুষটা ভালো না, কিন্তু আবার তাকে ঠিক সরাসরি অভিযুক্ত করা হয় না। এরকম বেশিরভাগ পরিবারে আছে। আম, কেন আছে? কারণ হচ্ছে যে আমরা এগুলো নিয়ে কথা বলি না, আমরা এগুলো নিয়ে এটা নিয়ে আমরা দাঁড়াতে চাই না। আমরা মনে করি ধর্ষণ হলে এবং কোনো শিশু যখন যৌন হয়রানির শিকার হয়, তখন সে মনে করে এটা তার দোষ, তার কারণে সেটা হচ্ছে। এবং আমরা ভিকটিম ব্লেমিংটা এত শক্তিশালী যে এখানে সে নিজেকে মনে করে এটা তার তার কারণে এটা হচ্ছে। ফলে সে বলতে চায় না, বা বললেও তাকে বলা হয় যে আর কাউকে বলার দরকার নেই, এটি এটি একটি অসম্মানের বিষয়। ফলে যৌন সহিংসতার সঙ্গে সম্মান অসম্মানের একটি পরিবারের মর্যাদার সম্পর্ক যুক্ত থেকে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা দিক। এখান থেকেই বলতে পারেন যে আহ এটা 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 মানে বিস্তার লাভ প্রতিবাদ করেছে। হচ্ছে আরো হ্যাঁ, বেশি বিস্তার বৃদ্ধি লাভ করে। পাচ্ছে। হ্যাঁ, যখন একটা পরিবারে, যখন ছোট্ট একটা ঘটনা, ছোট্ট বলছি এই কারণে যে আপনি যেটাকে যে ঘটনা বলছেন যে আমাদের পরিবারে ঘটে না, মানে হচ্ছে একেবারেই প্রকাশ্যে আপনার পরিবারে আপনার ভাই বা কাছের কেউ গিয়ে একজনকে ধর্ষণ করে তার ভিডিও করে প্রকাশ্য সেলিব্রেশনটা হয়তো বা করছে না। হ্যাঁ, সেটা সেটা আমি সেটা আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে না। হ্যাঁ, সেটা খুব কম ক্ষেত্রেই হচ্ছে যে একদম প্রকাশ্যে এটা ধর্ষণ একটা সেলিব্রেশনের বিষয়, সেটা এতটা হয়তো বা সবাই যাচ্ছে না, কিন্তু তার অল্প মাত্রায় এই বীজটা প্রত্যেকটা পরিবারে থেকে যায়। এবং একদম শৈশব থেকে, আমি আমি পরিবারকে দোষ দিচ্ছি না, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে আমাদের সামাজিক বাস্তবতার যে শিক্ষা, যেই যৌন রাজনীতি কুশিক্ষার মধ্যে আমরা 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 থাকি, এবং সার্বিকভাবে এটা তৈরি করা হয়েছে, মেনটেন করা হয়েছে, এটাকে কোনো রকম ভাবে চ্যালেঞ্জ করা হয়নি। হ্যাঁ, তার মধ্যে, এবং সেই কারণে আমি আমি কোনোভাবে মনে করি না যে পরিবারের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণভাবে শিক্ষা দেওয়া। আমি মনে করি এটা সম্পূর্ণভাবেই রাষ্ট্রের দায়িত্ব, এবং সেই রাষ্ট্র এটাকে করেনি এবং ইচ্ছা করে এটাকে টিকিয়ে রেখেছে। এবং আমি আমি বলবো যে এটার সুবিধা একটি স্বৈরাচারী সরকার, রাষ্ট্র এর সুবিধা নিতে পারে। কারণ যখন একটি সমাজে কোনো ধরনের নির্যাতন নিপীড়নের বিচার হয় না, তখন সেই নির্যাতন নিপীড়নের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে একটা রাজনৈতিক স্বৈরতান্ত্রিক সমাজ টিকে থাকতে পারে। এবং সমাজ এরকম একটা অনৈতিক, এরকম একটা সহিংস সমাজের সুবিধা একটা স্বৈরাচারী সরকার নিতে পারে। এবং ফলে আমি যখন দেখবো যে একটি রাষ্ট্র এটার কোনো নিরাময় করছে না, তখন সে আসলে শুধুমাত্র আমি এইটুকু বলে ক্ষান্ত হব না যে সে রাষ্ট্র এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি বলবো যে রাষ্ট্র আসলে এই এই সহিংসতার সুযোগও নিচ্ছে। জি ম্যাম, আমরা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে তাই দেখতে পাচ্ছি যে বেগমগঞ্জে অভিযুক্ত যারা রয়েছে তারা আলোচনায় আসে আসলে 2018 সালের নির্বাচনের সময় আগের রাতে ভোট কেন্দ্র দখল করার মাধ্যমে সে আসলে তার স্থানীয় নেতার দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। তো সেই জায়গা থেকে আসলে এটা নিঃসন্দেহে আপনি যা বলছেন তার সাথে আমরা পুরোপুরি একমত। তবে এই বিষয়টি আসলে বোঝার বিষয় ছিল যে আমরা নিজের হয়তো মনে করছি যে আসলে আমরা করছি না, কিন্তু ঘটনাগুলো আমাদের পরিবারেও ঘটছে। তো সেই জায়গা থেকে ধরেন আমি একটা শিক্ষার্থী, বা আমার থেকে হয়তো বয়সে ছোট অনেক আছে যারা হয়তো অনেক কিছু বুঝতে পারছে, কিন্তু আসলে আপনি যেটা বললেন যে আসলে বলা হয় না, চেপে যায়। এই যে চেপে যাওয়ার বিষয়টা, এই চেপে যাওয়ার বিষয় থেকে বের হয়ে আসলে বলার পজিশনটা আমরা কিভাবে আসলে ক্রিয়েট করতে পারি, মানে কিভাবে আমরা হচ্ছে আসলে প্রতিবাদটা ঘর থেকে শুরু করতে পারি, এ ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে কিনা?
আমি মনে করি এটা প্রতিবাদটা ঘর থেকে শুরু করতে হবে। আমি মনে করি এটা প্রতিবাদটা শুরু করতে হবে রাষ্ট্র বা সামাজিক নীতি পলিসির মাধ্যমে। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে কথা বলতে হবে, স্কুলে এটা নিয়ে কথা বলতে হবে। শিশুদেরকে যৌন শিক্ষা দিতে, যৌন শিক্ষার যে সম্মতি কি, ভালো স্পর্শ খারাপ স্পর্শ এগুলো কি, এটা একদম কেন্দ্রীয় ভাবে এটা করতে হবে। এবং শুধু এটা পরিবার তো আমাদের সমাজের একটা অংশ। পরিবারের দায়িত্ব না, আমি মনে করি না, সোল দায়িত্ব না। পরিবারের করতে পারে, আমরা চাইবো না, যেহেতু আমরা 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 চাইবো না যে আমাদের সন্তানরা ধর্ষক হয়ে উঠুক। হ্যাঁ, ফলে আমরা আমরা অবশ্যই আমাদের চেষ্টা করব আমাদের সন্তানকে সবচেয়ে যতটা সুস্থ শিক্ষা দেওয়া সম্ভব দেওয়া, কিন্তু শিক্ষা দেওয়ার আমি মনে করি সার্বিক অধিকার বা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। ফলে এটা একদম কেন্দ্রীয় ভাবে বিদ্যালয়ে আমি আমি মনে করি যে এই শিক্ষাগুলো দেওয়ার প্রচন্ড জরুরি। এই পলিসি এটা নীতিতে আনতে হবে, এটা পলিসিতে আনতে হবে। এবং এর মাধ্যমে, কারণ দেখেন যে এটা কিন্তু অসম্ভব না। বাংলাদেশে একটা সময়ে যখন যখন প্রয়োজন ছিল যে বাংলাদেশের জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, তখন জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো একটা বিষয় যেটা কিনা সেক্সুয়ালিটির সঙ্গে যুক্ত, যেটা কিনা কন্ট্রাসেপশনের সঙ্গে যুক্ত, সেই বিষয়টাকেও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার চেয়েছে এবং তার আন্তরিক নিষ্ঠা ছিল, এবং নিষ্ঠা বলবো কেন, একটা বৈশ্বিক রাজনৈতিক চাপও ছিল। ফলে সেখান থেকে এটা সক্ষম হয়েছে। ফলে যদি রাষ্ট্র চায় তাহলে একদম সেরকম ভাবে তার ক্যাম্পেইনের মাধ্যমে এটা নিয়ে সচেতনতা সৃষ্টি করা খুবই সম্ভব। একটা একাধিক কমিটি তৈরি করা যারা কিনা পলিসি সাজেশন দিবে, এবং সেখান থেকে পলিসি নিয়ে প্রত্যেকটা বিদ্যালয়ে গিয়ে ট্রেনিং কোর্স করা, শিক্ষকদের ট্রেনিং কোর্স করানো, শিশুদের সঙ্গে কথা বলা, এগুলো এই বিষয়টা কঠিন কিছু না, এটা খুবই মানে এই জন্য প্রয়োজন আসলে সরকারের সদিচ্ছা থাকলে হয়তো হচ্ছে এটা করা সম্ভব। মানে আমি হচ্ছে কিছু দেখেছিলাম ইউটিউবে বিভিন্ন, যেমন হচ্ছে আফ্রিকার কিছু দেশে একটা সময় হচ্ছে এই রোগের সংখ্যা অনেক বৃদ্ধি পায়, এবং ওইখানে যেটা হয় যে আহ, বেশিরভাগ নারী হচ্ছে এরকম যৌন হয়রানির শিকার হয়। তখন আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, তো ওইখানে একটা গ্রুপ হচ্ছে স্কুলে গিয়ে বিভিন্ন গানের মাধ্যমে হচ্ছে শিক্ষার্থীদেরকে এই ব্যাপারে সচেতন করার চেষ্টা করছিল, যে হচ্ছে যে যৌন হয়রানি সে আসলে চাইলেই করতে পারেন, এবং নারী পুরুষের সম্পর্কটা কি সেটা নিয়ে এক ধরনের গান। আমার গানটা ঠিক মনে নেই, কিন্তু ওই ধরনের ওই কাজটা আমার খুব পছন্দ হয়েছিল আমার মনে। এবং তখন মনে হচ্ছে যে বাংলাদেশে যদি এই ধরনের কোনো কার্যক্রম হচ্ছে পরিচালনা করা যায়, তাহলে হয়তো আমরা বেরোতে পারবো। যদিও হচ্ছে ধর্ষণ তো আসলে একেবারে নির্মূল করা যাবে হয়তো একদম খুব অল্প সময়ের মধ্যে, এটা হয়তো না, কিন্তু প্রচেষ্টাটা হয়তো এভাবে জারি রাখা যায়। বিশেষ করে যেমন শিক্ষার্থী যারা যারা হচ্ছে পড়াশোনা করে, বা আজকের শিশু যারা, তাদেরকে যদি আমার কাছে মনে হয় যদি আমরা হচ্ছে ওইভাবে শিক্ষিত করে তুলতে পারি, তাহলে হয়তো তারা নারী পুরুষ সম্পর্কে জায়গাটা আসলে বুঝতে পারবে। এছাড়াও ম্যাম আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমরা দেখি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেগুলো, যেমন কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা আছে, আহ সেখানে হচ্ছে যে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে। আবার হচ্ছে বয়েজ স্কুল আছে, গার্লস স্কুল আছে, আবার মাদ্রাসাও আছে। তো এক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা বয়েজ স্কুলে পড়ে বা গার্লস স্কুলে পড়ে বা মাদ্রাসায় যারা পড়ে, এদের দেখা যায় যে ছোটবেলা থেকে নারীর সাথে বা একটা ছেলে মেয়ের যে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা, সেই ব্যাপারটা তাদের হয়ে ওঠে না। তো এই ধরনের যৌন হয়রানির ঘটনার সাথে কি এই এই ব্যবস্থার কোনো সম্পর্ক আছে কিনা, আলাদা পড়াশোনার যে সম্ভব। ব্যাপার? আমি মনে করি এটার সম্পর্ক খুব সম্পর্ক আমি দেখতে চাই না, আমি দেখি না। কারণ হচ্ছে যে আহ, অনেকেই বলেন যে নারী পুরুষের স্বাভাবিক মেলামেশা দিয়ে এটাকে আমরা মোকাবেলা করতে পারবো, কিন্তু আসলে স্বাভাবিক মেলামেশা কারণে তো ধর্ষণ হয় না। ধর্ষণ তো আসলে যৌন যৌন উত্তেজনার কারণে হয় না। এ ধরনের আলোচনাটা কেন্দ্রে থাকি যে ধর্ষণের সঙ্গে যৌন উত্তেজনার একটা সম্পর্ক আছে। আসলে এটা যৌন উত্তেজনার বিষয় না, এটা হচ্ছে একটা মানুষকে আরেকটা মানুষকে সম্মান করা, মানুষ হিসেবে সম্মান করা, তার সম্মতির তার যে সম্মতি সম্ভব, তার যে সম্মতি বলে একটা বিষয় আছে, সেটা তো আমাদের ডিসকোর্সে নাই, একদমই না। হ্যাঁ, ফলে এটা সম্মতির বিষয়, এটা সম্পর্কের বিষয় না। আসলে সম্পর্কে বসে বলতে বোঝাচ্ছি যে এটা যৌন উত্তেজনার বিষয় না। এটা এটা ধরেন আমি বলি যে ধর্ষণ পুরো বিশ্বেই আছে, হ্যাঁ, কিন্তু তাকে মোকাবেলা করবার নিয়ম পদ্ধতি নীতিমালা পলিসি প্রয়োজন, দরকার। এটা এটা যত
যে সমাজে যত বেশি আছে সেই সমাজে সংখ্যা তত কম। হ্যাঁ, এটা হচ্ছে এর কোনো বিকল্প নাই। ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1998 সালে ধর্ষণ বিরোধী আন্দোলনের ফলে তারপরে আমরা যেটা করেছি যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালার জন্য আমরা ক্যাম্পেইন করেছি রেগুলার, এবং সেখান থেকে একটা পর্যায়ে হাইকোর্টের রায়ে যৌন নিপীড়ন বিরোধী পলিসি বলা হয়েছে যে যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে এটা নেওয়া হয়। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি যে এমনকি সেই আমাদের যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো গ্রহণ করবার পরেও আমরা সেটা নিয়ে আলোচনা করেছি যে প্রয়োগের ক্ষেত্রে সেখান থেকেও তো আমাদের শিখতে হবে। আমাদের তো প্রতিনিয়ত এটাকে আমাদের শিখে এটাকে নতুন করে আরেকটু বেটার করে তোলার পলিসি, যে এই পলিসিকে আরেকটু বেটার, আরেকটু বেশি সক্ষম, আরেকটু বেশি সেন্সিবল। হ্যাঁ, এই যে একটা শিখে নতুন পলিসি তৈরি করবার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই আমাদের বলবো আমাদের রাষ্ট্রের মধ্যে নাই, আমাদের কোনো প্রতিষ্ঠানে নাই, একদমই নাই। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, সেই সেল কিভাবে কাজ করে সেটা নিয়ে কোনো সমালোচনার কোনো জায়গা নেই। হ্যাঁ, ফলে আমি বলবো যে এই ধর্ষণের প্রতিরোধ করতে গেলে একটা হচ্ছে আইনের দিক, সামাজিক প্রতিরোধ করতে গেলে আমাদের সমাজের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, পরিবার একটা প্রতিষ্ঠান হিসেবে আমি দেখছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা নিয়ে কথাবার্তা বলতে হবে, শিক্ষা দিতে হবে, নারী শিশু পুরুষ শিশু উভয়কে শিক্ষা দিতে হবে যে সম্মতি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করবার কারো অধিকার নেই কোনোভাবেই, কোনো সম্মতি ছাড়া শুধুমাত্র স্পর্শ না, সম্মতি শুধুমাত্র যৌনতার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সম্মতি ছাড়া তোমাকে তোমার ছবিকে আপলোড করতে পারবে না। এই যে সম্মতির বিষয়টা, এটা যে গুরুত্বপূর্ণ, এই গুরুত্বটা শিখাতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বারবার করে। এবং কেউ যদি কাউকে সেক্সুয়ালি হ্যারাস করে সেটার একটা বিচার করতে হবে। এগুলো সম্ভব হবে না যদি আমরা কথাগুলোই না বলি, আমাদের পরিবারের কথাগুলোই না বলি। আমরা দেখি যে এমনকি যৌন শিক্ষার কথা বলতে গেলে অনেক পরিবারে অনেক অভিভাবক মনে করেন যে আমাদের বাচ্চাদেরকে শেখানো হবে কিভাবে সেক্স করতে হয়। ব্যাপারটা তো সেরকম না। বাচ্চারা, আমরা যারা শিখি, আমরা যারা বাবা মারা মনে করে আচ্ছা ওরা এমনি এমনি শিখে যাবে, এমনি এমনি মানে আমরা যখন একটা শিশুকে মনে ছেড়ে দিই বাহিরের মানুষের কাছ থেকে শেখার, তখন সে কি শিখছে তার তো আর তার উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ থাকছে না, বা আমি জানি না সে ঠিক শিখছে কি ভুল শিখছে। ফলে বাবা মার অবশ্যই তার সন্তানের সঙ্গে এগুলো নিয়ে কথা বলতে হবে, এবং এটা খুবই জরুরি। এগুলো নিয়ে কথা বলা, শিক্ষা সম্মতি নিয়ে কথা বলা, ভালো স্পর্শ খারাপ স্পর্শ নিয়ে কথা বলা, কেউ কোনো আচরণ করলে কাকে কাকে বলতে হবে, এবং সেটা সেটা স্পষ্ট করা, কোন কোন কথা শুধুমাত্র স্পর্শ না, কোন কোন কথা, কোন কোন শব্দ, কোন বিষয়ে কোন কথা কেউ যদি বলে যেটা তোমার বাবা আমাকে বলবে না, সেটাই যে একটা সমস্যাজনক। এই বিষয়গুলো নিয়ে যত বেশি আলাপ হবে, যত বেশি খোলামেলা আলাপ হবে, যৌন সহিংসতা তত বেশি কমবে। তো এটার কোনো বিকল্প নেই। জি অবশ্যই ম্যাম। এক্ষেত্রে হচ্ছে যে ম্যাম একটা ব্যাপার আমরা দেখি, যেমন হচ্ছে আমি যখন স্কুলে পড়ি ক্লাস 6-7 তখন হচ্ছে এইচআইভি নিয়ে হচ্ছে আমাদের বই একটা চ্যাপ্টার ছিল। তো এই বইটা দেখা গেছে যে মানে এই চ্যাপ্টারের কারণে আমার গার্ডিয়ানই হচ্ছে কিছুটা আর কি অপ্রস্তুত হয়ে যাচ্ছিলেন এই চ্যাপ্টারটা দেখে, বা আমার শিক্ষক যিনি পড়াবেন তিনিও দেখা যাচ্ছে যে এই বিষয়টা আসলে মোটামুটি স্কিপ করেই যাচ্ছিলেন। তো এই ক্ষেত্রে যে ধর্মীয় কোনো ব্যাপার কাজ করে কিনা আমাদের দেশের প্রেক্ষাপটে, যে ধর্ষণ শব্দটাই আসলে আমাদের পরিবারে আমরা আসলে উচ্চারণ করতে পারি না এমন একটা পরিস্থিতি, যে যেমন আমরা ধর্ষণের ক্ষেত্রে দেখা যায় পরিবারে কথা উঠলেই প্রথম যে কথাটা আসে যে হচ্ছে যে নারীকে পর্দা করে চলতে হবে। তো এই যে পর্দা করে চলার যে ব্যাপার, এবং হচ্ছে ধর্মীয় এরকম কোনো বিষয় আছে কিনা যে এই বিষয় নিয়ে পরিবারে কথাবার্তা না হওয়ার পেছনে? আমি এটাকে পুরুষতান্ত্রিক ক্ষমতা হিসেবে বলতে চাই, ধর্মীয় ক্ষমতা বলতে চাই না। বা বলতে পারেন যে যতখানি না পুরুষতান্ত্রিকতা, তার থেকে তার ধর্মের পুরুষতান্ত্রিক ব্যাখ্যা বা পুরুষতান্ত্রিক আচরণ বা প্রতিফলন, এভাবে আমি দেখতে চাই। এবং
ধরেন আমরা যখন 98 ধর্ষণ বিরোধী আন্দোলন করছি, সেই সময় ধর্ষণ কথাটা কেউ উচ্চারণ করতে চাচ্ছিল না। এমনকি যারা আন্দোলনকারী তাদের মধ্যেও এক ধরনের সংশয় ছিল। যৌন নিপীড়ন কথাটা উচ্চারণ করলেই নাকি সুশ্রী লাগে। তো এই এক তো সুশ্রী লাগাটা সমস্যাজনক, দ্বিতীয়ত হচ্ছে যে কেন সহিংসতাটাকে আমরা এভাবে বলতে পারবো না, নাম দিতে পারাটা খুবই জরুরি। আমরা বলতে বলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলতে বলতে আমাদের কাছে এখন মুখে চলে এসেছে, এবং এটা যত বেশি আপনি বলবেন তত বেশি টাবুগুলো ভাঙবে, যত বেশি এবং এটা এটা এটার জন্য যারা সচেতন তাদেরকে এটা এগিয়ে আসতে হবে। তাদেরকে বেশি বেশি করে এটা নিয়ে কথা বলতে হবে। এবং হ্যাঁ, পরিবার থেকে, যেমন ধরেন আপনি এইচআইভি কথা বললেন, এইডস এর কথা বললেন, এটা জিনিস খেয়াল করে দেখেন, এইডস এর আলোচনা একটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করাটা কেন হয়েছিল বলেন তো? হয়েছিল কারণ তার একটা আন্তর্জাতিক চাপ ছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশি সরকার বাধ্য হয়ে এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করতে হয়েছে, এবং অন্তর্ভুক্ত করেছে দেখে হয়তোবা কেউ কিছু শিখেছে বা কেউ কিছু জেনেছে। কিন্তু এরকম কোনো একদম বাধ্য হয়ে যদি কোনো কিছু সরকার করতে চায়, যেমন আমি বললাম যে জন্ম নিয়ন্ত্রণের কথা, হ্যাঁ, এগুলো নিয়ে, যৌনতা নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যবিত্ত রুচিতে বাধে, মধ্যবিত্ত অনেক সমস্যা হয়। কিন্তু এই সমস্যাটা একটা বড় কারণ, এই সমস্যাটাই বলতে পারেন ধর্ষণ, যৌন সহিংসতা একটা বড় কারণ। হ্যাঁ, ফলে যত বেশি কথা বলবেন তত বেশিটা কমবে, এটা বলতেই হবে। এবং ধর্ম আমার কাছে মনে হয় ধর্ম না, কারণ আপনি যদি ধর্মের বই দেখেন, আপনি যদি মকসুদুল মুমিনিন খুলে দেখেন, বা আপনি যদি একটা কি বলবো অনেক সময় ওয়াজের দেখেন, শুনেন, সেখানে স্বামীর সঙ্গে স্ত্রীর কি কি ব্যবহার করতে হবে, কি কি করা যাবে না, তার একদম বিস্তারিত বর্ণনা আছে। বাংলাদেশে আমি বলবো যে ধর্মের ক্ষেত্রে তো ইসলাম কিন্তু খুব যৌনতা বিমুখ না। হ্যাঁ, আপনি কম্পেয়ার করেন যদি খ্রিস্ট ধর্মের সঙ্গে, ইসলাম ধর্মে বলতে পারেন যে এটিকে পাপ হিসেবে বিবেচনা করা হয় না, অ্যাটলিস্ট পুরুষের জন্য না, নারীর জন্য, কিন্তু পুরুষের জন্য না। ফলে যৌনতা নিয়ে খোলামেলা আলাপ হচ্ছে, ধর্মের মধ্যে হচ্ছে, শুধু সেটা বলতে পারেন পুরুষতান্ত্রিক ভাবে হচ্ছে, ভীষণ রকম ভাবে পুরুষের ফেভারে, নারীকে এখানে শুধুমাত্র বস্তু হিসেবে দেখা হচ্ছে। ফলে আমি মনে করি না যে এটা সমস্যাটা যৌনতা নিয়ে কথা বলা, সমস্যাটা হচ্ছে নারীকে একজন ব্যক্তি হিসাবে, যার কিনা নিজস্ব যৌনতা, ইচ্ছা, সত্তা সবকিছু নিয়ে সে একটা সম্পূর্ণ মানুষ, এটা বিবেচনা করার অভ্যাস নেই। সেই অভ্যাসটা গড়ে তুলতে হবে। আচ্ছা, এক্ষেত্রে ম্যাম পুঁজিবাদী কালচারে আমরা মানে আমাদের পড়াশোনা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বা শিখেছি, সেখান থেকে আমরা দেখি যে নারীকে পণ্যায়ন করার একটা ব্যাপক প্রক্রিয়া তারা অবলম্বন করে। বিশেষ করে যে সুন্দরী প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মাধ্যমে, প্লাস আমরা যদি টেলিভিশনে বিজ্ঞাপন দেখি, সেখানে দেখি যে একটা মোটরসাইকেলের বিজ্ঞাপন হচ্ছে, সেখানে সাথে একটা নারীকে উপস্থাপন করা হচ্ছে যে না না মানে তার যদি একটা ছেলের একটা মোটরসাইকেল থাকে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে হয়তো একটা নারীর সাথে সখ্যতা গড়ে ওঠানো কিংবা অন্য কোনো সম্পর্ক গড়ে ওঠানো হয়তো সহজ। তো এই বিষয়গুলো প্রভাব রাখে কিনা ধর্ষণের মানসিকতা তৈরির ক্ষেত্রে বা ধর্ষক তৈরির ক্ষেত্রে? পুঁজিবাদের খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো যে পুঁজিবাদ মুনাফা করতে চায়, পুঁজিবাদ ভ্যালু যে কোনো কিছুকে থেকে মুনাফার অর্জনের তার একমাত্র টেন্ডেন্সি। সো পুঁজিবাদী ব্যবস্থাপনায় আমরা দেখি নারীর পুনরুৎপাদন যে ব্যবস্থা, পুরুষতান্ত্রিক যে পুনরুৎপাদনের যে ব্যবস্থাপনা সমাজে বিদ্যমান, সেটাকে ক্যাপিটালাইজেশন করে মুনাফা পুঁজিবাদ করে। কিভাবে করে? সেটা হচ্ছে, ধরেন যে নারীর যে গৃহশ্রম, মজুরিবিহীন গৃহশ্রম, মানে নারী যে একজন সন্তান জন্ম দিচ্ছে এবং পুরো পুরুষতান্ত্রিক যে ব্যবস্থাপনার মধ্যে তার শ্রম, তার লেবার, তার সমস্ত কিছু সে অদৃশ্য হয়ে যায়, সম্পূর্ণভাবে তার ভূমিকাকে একদম মূল্যহীন হিসেবে দেখা হয়। সেটা পুঁজিবাদের জন্য খুব সুবিধা, কারণ তাহলে তাকে সেই মূল্যটা দিতে হয় না। ফলে তারা পুঁজিবাদ এই সিস্টেমটাকে ম্যানিপুলেট করে টিকে থাকে। এবং যে পণ্যায়নের কথা আপনি বললেন, সেই পণ্যায়নটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে সমাজটা পুরুষতান্ত্রিক। যখন
যে কোনো অ্যাডে বিজ্ঞাপনে আপনি দেখবেন যে যদি মনে করা হয় যে দর্শক হচ্ছে পুরুষ, তাহলে সেই পুরুষের গেজকে তৃপ্ত করবার জন্য, পুরুষকে তৃপ্ত করবার জন্য, তাকে আকৃষ্ট করার জন্য যা যা করা দরকার, যেভাবে মুনাফা দরকার, তার পণ্যটা বিক্রি করার জন্য যা করা দরকার সেভাবে করছে। কিন্তু যদি বিষয়টা উল্টে যায়, ধরেন যদি মনে করে যে আসলে দর্শক হচ্ছে নারী, তার ভোক্তা হচ্ছে নারী, তখন পুঁজিবাদ কিন্তু এটাকে উল্টে ফেলতে পারে। পুঁজিবাদ কিন্তু পুরুষকে উপন্যায়ন করে ফেলতে পারে। এটা সম্পূর্ণভাবে হচ্ছে একটা মুনাফার সম্পর্ক। মুনাফা এবং কোনটাকে যতখানি এক্সপ্লয়েট করা যায়, যে কোনো ধরনের সম্পর্ককে, যে কোনো ধরনের বিদ্যমান অসমতাকে যত বেশি এক্সপ্লয়েট করা যাবে, তত বেশি মুনাফা পুঁজিবাদ করতে পারবে, পুঁজিবাদী যে কর্পোরেট গুলো করতে পারবে। ফলে তারা তারা যেটা করে, তারা সমাজের সমাজ বাস্তবতার ভাও বুঝে সেই মুনাফাটাকে নিশ্চিত করার চেষ্টা করে। ফলে শুধুমাত্র আপনি দেখবেন শুধুমাত্র যে নারীকেই পণ্য করা হচ্ছে তা না, কোনো কোনো বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে নারী হচ্ছে ভোক্তা, তখন পুরুষকেও কিন্তু পণ্য করা হতে পারে। ফলে এটা এটা আমি বলবো যে লিঙ্গ বৈষম্যর অসমতাকে যেভাবে ম্যানিপুলেট করে মুনাফা অর্জন করা যায়, সেটাই তাদের একমাত্র বিবেচ্য বিষয়। জি ম্যাম, এরপর হচ্ছে আমি সম্পূর্ণ একমত। এক্ষেত্রে ম্যাম হচ্ছে পোশাকের ব্যাপারটা হচ্ছে তাহলে কিভাবে আছে আপনি বলবেন? যে অনেকে বলে যে হচ্ছে পোশাকের আসলে দায়, যেমন আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখি, তারা এটাও বলে যে টেলিভিশনে তারা দেখছে বা রাস্তাঘাটে নারীরা চলাচল করছে, সেখানেও তারা হচ্ছে অশালীন পোশাক পরছে বলে তারা হচ্ছে ধর্ষণ করতে বা যৌনহানির জন্য উদ্বুদ্ধ হচ্ছে। এক্ষেত্রে আপনি আসলে কি বলবেন? এটা কি আসলে ওই পুরুষতান্ত্রিকতারই দায়, নাকি রাজনৈতিক ক্ষমতার সাথে সম্পর্কিত, বা ব্যাপারটা আসলে কি? কেন এই ধরনের মনোভাব মানুষ হচ্ছে আসলে পোষণ করে? নাকি হচ্ছে নিজেকে মানে পুরুষের দায় থেকে নারীর গায়ে হচ্ছে মানে ভিকটিম ব্লেম করার জন্য আসলে এটা একটা বড় হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে? যখন মনে করা হয় যে পোশাকের দায়, তখন বলেন, অনেকে বলে যে তাহলে শিশুরা কেন ধর্ষিত হয়, বা বা ধরেন বোরখা পরা নারী কেন ধর্ষিত হয়। হ্যাঁ, বিষয়টা আসলে তা না। বিষয় হচ্ছে যখন কেউ বলবে এটা পোশাকের দায়, পোশাকের দায় না বলে তিনি আসলে যেটা বলতে যাচ্ছেন, সেটা বলতে যাচ্ছেন যে এটা হচ্ছে যৌন উত্তেজনার দায়। অর্থাৎ পোশাক যে পুরুষকে যৌনতায় উত্তেজিত করে তোলে। এখন আমি যদি বলি যে যৌন উত্তেজনার সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নাই, মানে অবিচ্ছেদ্য সম্পর্ক নাই, কোনো কার্যকারণের সম্পর্ক নাই, তাহলে তার পুরো পোশাকের দায় ব্যাপারটা অবান্তর হয়ে যায়। মানে পোশাকে কাউকে কোনো নারীকে তার খোলামেলা পোশাক দেখে কোনো পুরুষ উত্তেজিত হতে পারেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি নারীর মধ্যে যৌন কামনা নাই? মানে পুরুষকে দেখে তো একজন নারীও উত্তেজিত হতে পারে, হন। হ্যাঁ, এখন তাহলে তাহলে তিনি কি সহিংস হয়ে ওঠেন ওই পুরুষটির প্রতি? হয়ে উঠতে পারেন না, কারণ হচ্ছে যে তার সমাজ তাকে সেই শিক্ষাটা দেয়নি। সে জানেন যে তিনি সহিংস হয়ে উঠতে পারেন না। আমরা মনে করি যে পুরুষের যে যৌনতার ধারণা, পুরুষালী যৌনতার যে ধারণা, সে ধারণাটা ভীষণ রকম ভাবে সহিংস। আমাদের মনে করা হয় যে পুরুষের যে সহিংসতা, সেটাই তার হিরোইজম, সেটাই তার যোগ্যতা। আর সেই কারণেই তার সঙ্গে এই সহিংসতার সঙ্গে যৌন উত্তেজনাটাকে গুলিয়ে ফেলা হচ্ছে, এখানে একদম মিশিয়ে দেওয়া হচ্ছে। সেখানে নারীর কোনো অস্তিত্ব নাই, তার কোনো সত্তা নাই। এটা যৌন রাজনীতির যে ধারণা, সেখান থেকে আসে। হ্যাঁ, সেটার উপর এটা ভিত্তি করে। ফলে আমরা যদি মনে করি যে ধর্ষণ, আমরা যদি বলি, আমরা যদি বারবার বলতে থাকি যে ধর্ষণটা ঘটে একজন নারী বা একাধিক নারীকে তার প্রতি সহিংস, তার প্রতি যৌন সহিংস আচরণের মধ্যে দিয়ে তাকে একটা সত্তা হিসেবে বিবেচনা না করার মধ্য দিয়ে তাকে পুরুষের সন্তান, যুদ্ধক্ষেত্রে যখন হয়, যুদ্ধক্ষেত্রে যখন ধর্ষণকে যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, তখন নারী শরীরকে মনে করা হচ্ছে পুরুষের দুই জাতির যুদ্ধক্ষেত্র। ফলে পাকিস্তানি সোলজাররা চেয়েছে যে বাংলাদেশের নারী গর্ভে জন্মে হচ্ছে পাকিস্তানি পিওর ব্লাড জন্মাবে। ফলে এখানে বাঙালি নারীর শরীরের ওপর দখলের চেষ্টা করেছে পাকিস্তানি সৈন্য, এবং এর মধ্য দিয়ে
এর মধ্যে দিয়ে বাঙালি জাতিকে, বাঙালি মাটিকে, বাংলাদেশকে অপমান করা, বাঙালি পুরুষকে অপমান করা, তার মানে হচ্ছে নারীর শরীর এখানে মাধ্যম, দুই 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 দিককার দুই জাতির যুদ্ধের মাধ্যম হিসেবে কাজ করছে। ফলে এখানে নারীর তার আলাদা কোনো সত্তা নাই, নারীর কোনো স্বকীয় সত্তা নাই, তার যেখানে তার সত্তাই নাই, তার সম্মতির প্রশ্ন তাহলে তো অবান্তর। ধর্ষণের মূল কারণ যদি এটা হয়, তাহলে পোশাকের সঙ্গে সম্পর্কটা সম্পূর্ণ একটা অবান্তর বিষয়, সম্পূর্ণভাবে অবান্তর। মানে এটা একটা অবান্তর যুক্তি। এটার কোন রকম মানে এর ধরে নেওয়া হচ্ছে যে পুরুষের যেটাকে মানে মানে হচ্ছে যারা বলছেন যে পোশাকের সঙ্গে পোশাক দায়ী, তারা ধর্ষণের সাথে যৌন উত্তেজনার বা স্বাভাবিক যৌন সম্পর্কে কোনো পার্থক্য করতে পারছেন না বা করছেন না। এই বিষয়টা সম্পূর্ণ দুটি বিষয়। জি ম্যাম, ধন্যবাদ। এক্ষেত্রে ম্যাম হচ্ছে যদি আমি জানতে চাই যে একজন আর কি যে ধর্ষণ করে, ধর্ষক, তার মনস্তত্ত্বটা আসলে কি? এটা কি ন্যাচারাল ইনস্টিংক্টের বিষয়, নাকি হচ্ছে যেমন ধরেন শুধুমাত্র নারী যে ধর্ষণের শিকার হয় এমনও কিন্তু না। আমরা দেখেছি অনেক মাদ্রাসায় হচ্ছে অনেক শিক্ষার্থী হচ্ছে এই ধরনের যৌন সহিংসতা, ধর্ষণের শিকার হয়েছে। তো সেক্ষেত্রে আসলে একজন ধর্ষকের মনস্তত্ত্বটা আসলে কিভাবে কাজ করে? মানে সে আসলে কি সবসময় ধর্ষণ করতে চায়? যেমন আমার তো মানে আমি যতটুকু মনে করি যে ধর্ষক নিশ্চয়ই সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তা করে না যে সে ধর্ষণ করবে। সে হচ্ছে একটা সময় যে হয়তো হচ্ছে তার সুযোগের কারণে বা যেভাবেই সে যে ঘটনার প্রেক্ষিতে সে হয়তো এই কাজটা করে। তো এই মনস্তত্ত্বটা আসলে কোত্থেকে আসে বা কিভাবে তার মাথায় এটা কাজ করে? আসলে এটা নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক ধরনের ব্যাখ্যা আছে, কিন্তু একটা ব্যাখ্যা বলবো যে আমি এখানে কোন রকম সার্বিক বা কোনো উত্তর দিতে চাই না। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেটা আমি বললাম যে পুরুষালী সহিংস যৌনতার ধারণা, এটা খুব গুরুত্বপূর্ণ যে পুরুষ নারীর থেকে ক্ষমতাশালী, এবং ক্ষমতাটা দেখানো, প্রকাশ করা, দমন করা, অন্যকে হেয় করার মধ্য দিয়ে আমার নিজের ক্ষমতাটাকে অ্যাসার্ট করা, এইটা ধর্ষণের একটা কেন্দ্রীয় ভিত্তি। আরেকটি ব্যক্তিকে তার এবং এটার মধ্য দিয়ে তার যে তৃপ্তি হয় সেটা হচ্ছে সে ক্ষমতাশালী, সে তার তৃপ্তি সে বোধ করে, ক্ষমতার তৃপ্তি সে বোধ করে, সে বোধ করে যে আমি, সে নিজেকে অ্যাসার্ট করে সে ক্ষমতা। এবং এই কারণে যৌন ধর্ষণের সঙ্গে ক্ষমতার সম্পর্ক একেবারে বলতে পারেন যে মজ্জাগত। কারণ এটি অন্যকে, আরেকজনকে হেয় করে, আরেকজনকে অপমান করে, তাকে লঙ্ঘিত করে এক ধরনের আনন্দ লাভের যে প্রক্রিয়া, নিজেকে ক্ষমতাশালী মনে করার যে প্রক্রিয়া, যে যে টেন্ডেন্সি, যে মানসিকতা, যে মনস্তত্ত্ব তার সঙ্গে যুক্ত। যে ইনসিকিউরিটি, মানে পুরুষ হিসাবে পৌরুষকে প্রমাণ করতে পারা, একজন পুরুষের জন্য এই সহিংস পুরুষকে প্রমাণ করতে পারার চাপ কিন্তু, পুরুষতান্ত্রিক চাপ কিন্তু একটা পুরুষের উপর সাংঘাতিক। আমরা যে হিরোর ইমেজ দাঁড় করাই, সেখানে পুরুষ থাকে হচ্ছে একেবারে একেবারে আপনার যে নায়ক, যে নায়কের ইমেজ, সে শক্তিশালী, সক্ষম, সে নায়িকা বলছে বাঁচাও বাঁচাও, সে গিয়ে নায়িকাকে উদ্ধার করছে। তো এই তো তার অ্যাসার্ট করা, তার ক্ষমতা অ্যাসার্ট করবা, তার এই চাপটা পুরুষকেও নিতে হয়। সেই পুরো হেজেমনিক মাস্কুলিনিটির যে ধারণা, সেটা তো সহিংস, সেটা তো বিষাক্ত, সেটা টক্সিক। সেই ভূমিকায় পুরুষ কে সেই ভূমিকা পালন করবার জন্য পুরুষ চাপের মধ্যে থাকে, তাকে সেই ভূমিকা পালন করতে হয়, নিজেকে অ্যাসার্ট করতে হয়। হ্যাঁ, সেই অ্যাসার্শনের সঙ্গে ধর্ষণ একটা হাতিয়ার হিসাবে কাজ করে। এবং এইটা যেটা আপনি বলছেন যে কেউ তো সকালবেলা উঠে সিদ্ধান্ত নেয় না, কিন্তু দেখবেন যে অ্যাসিড নিক্ষেপ বা যদি খেয়াল করেন যে নারীর নাকে প্রত্যাখ্যানকে মেনে নিতে না পারা। একজন পুরুষ একটা নারীকে পছন্দ, মানে তাকে আগ্রহ প্রকাশ করছে, কিন্তু নারী বলছে যে না, আমি তোমাকে চাই না, আমি পছন্দ করি না। এই প্রত্যাখ্যানটা সে নিতে পারছে না, কারণ তার পৌরুষে লাগছে, মনে করছে সে আসলে সত্যিকারের পুরুষ হয়ে উঠতে পারছে না। সে তার নারীকে গিয়ে দখল করবে, লুট করবে। এই যে সহিংসতা, এইটা এই এই চাপটা তাকে নিতে হয়।
এটা বলতে পারেন যে টক্সিক ম্যাসকুলিন একটা অপরিহার্য দিক, যে তাকে প্রুফ করতে হয় যে আই এম ম্যাসকুলিন। ধর্ষণের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। মানে পুরুষতান্ত্রিকতা এই পরিমাণ সমাজে বিস্তার লাভ করলে তখন একজন পুরুষও তার পৌরুষত্ব প্রমাণ করার জন্য এই ধরনের সহিংস হয়ে ওঠে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ম্যাম। এক্ষেত্রে ম্যাম বিচার ব্যবস্থা কি আসলে ধর্ষণ প্রতিরোধে খুব বেশি বড় ভূমিকা পালন করতে পারে কিনা? যেমন আমরা দেখেছি সম্প্রতি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে একটি আইন পাশ হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে হয়তো সেটা কার্যকর হয়ে যাবে। কিন্তু আইন তো আগেও ছিল, বিচার আগেও ছিল, কিন্তু আসলে ওই ধরনের বিচার হয়েছে কিনা সেই দৃষ্টান্ত আসলে খুবই কম। এক্ষেত্রে মৃত্যুদণ্ডাদেশ অথবা এই বিচার প্রক্রিয়া সেটা আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? বিচার তো খুবই গুরুত্বপূর্ণ, বিচার খুব গুরুত্বপূর্ণ। বিচারের শাস্তির মেয়াদের থেকে বিচার নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ধর্ষণের বিচার হবে, সে শাস্তি যাই হোক না কেন। যদি আমরা এইটা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে ধর্ষণের হার কমবে। এটা একটা ধর্ষণ বিচার ব্যবস্থা, ধর্ষণ একটা ফৌজদারি অপরাধ, এটা ক্রাইম। সেই ক্রাইম যদি হয়, সেই ক্রাইমের বিচার হলে সেই ক্রাইমটা কমবে, এটা এটা প্রতিষ্ঠিত। কিন্তু এটা কতখানি শাস্তি হবে এ ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলে বিচারের অনেকগুলো ঝুঁকি তৈরি হয়, অনেকগুলো বড় বড় ঝুঁকি তৈরি হয়, এবং যেটা প্রমাণিত। যারা কিনা ক্রিমিনোলজি নিয়ে পড়াশোনা করছেন তারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু সমাজতাত্ত্বিকের দিক থেকে আমরা বলতে পারি যে এইটার অনেকগুলো ঝুঁকি তৈরি করে। এক তো হচ্ছে যে যেটা আমরা ভারতের উদাহরণ দিয়ে আমরা দেখি যে ভিকটিমকে, যাকে যাকে ধর্ষণ করা হচ্ছে তাকে মেরে ফেলবার প্রবণতা বাড়তে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু এটা খুবই একটা মৃত্যুদণ্ড, একটা মানে সবচেয়ে ক্যাপিটাল পানিশমেন্ট, ফলে নিশ্চিত হবার জন্য বিচার প্রক্রিয়াটা খুব বেশি জটিল হবে, অনেকদিন ঝুলে থাকবে। এবং যেটা হয়েছে, হ্যাঁ, মৃত্যুদণ্ড ছিল যেখানে ধর্ষিতকে মেরে ফেলা হচ্ছে, বা শিশু ধর্ষণের ক্ষেত্রে, গণধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান বাংলাদেশে আছে, ইতিমধ্যে আছে। ফলে সেখানে কিন্তু আসলে রায় হয় না, মানে এমনকি রায় হলেও সেটা বাস্তবায়ন হয় না। ফলে বিচার বলতে পারেন যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটা এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি মনে করবো যে এটা একটা হাওয়াই মিঠাই ধরিয়ে দেওয়া হয়েছে আমাদের হাতে। হ্যাঁ, ছেলে বোলানো ছাড়া আর কিছু না। এটা এটা কিছুই হবে না যদি না বিচারকে নিশ্চিত করা না যায়। আর বিচার নিশ্চিত হবে না যদি ক্রিমিনাল অ্যাক্ট হয়ে থাকে সরকারকে টিকিয়ে রাখার স্তম্ভ। যদি আমরা দেখি যে ক্রিমিনালরাই, যারা কিনা ক্রাইম করছেন, আপনার ক্রাইম বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিমিনাল হতে গেলে আপনি যদি এখন সরকার পক্ষ সমর্থন করেন, বা আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে সরকার নেতা নেত্রীদের ছবি ঝুলিয়ে রাখেন, তাহলে আপনার জন্য ক্রাইম করাটা অনেক সময় সহজ হয়ে যায়। সো ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে তো বিচারহীনতা সংস্কৃতি একেবারে সর্বব্যাপী। হ্যাঁ, এখানে বিচারের কোনো প্রক্রিয়ায় কাজ করছে না। বলবো যে বিচার প্রক্রিয়াটা খুবই, এর কোনো বিকল্প নাই, বিচার হতে হবে, কিন্তু বিচার প্রক্রিয়াটা থাকতে হবে। তো মানে আমরা যেখানে দেখছি যে পুলিশ কোনো কিছুই করেনি, এই যে ঘটনাটি ফেসবুকে আসার আগ পর্যন্ত 1 মাসে কিছুই হয়নি। দেলোয়ার খুনের মামলা, তার নাকি খুনের মামলা আছে, পুলিশ তাকে খুঁজে পায়নি। হ্যাঁ, তো এরকম খুনের মামলা নিয়ে কত 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 শত শত আসামি ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের খুঁজে পায় না। এটা বিচার তো কোনো ক্ষেত্রেই হচ্ছে না, শুধুমাত্র ধর্ষণ কেন, খুন, গুম, কোনো ক্ষেত্রেই কোনো বিচার হচ্ছে না। ত্বকী হত্যা এত বছর হয়ে গেছে, কোনো কোনো কথা নাই। তনু হত্যার কোনো বিচার নাই। আমরা দেখছি যে কোনো কোনো হত্যারই কোনো বিচার হচ্ছে না। সেক্ষেত্রে বিচার না হলে শাস্তি বাড়িয়ে লাভটা কি? কোনো লাভ নেই। এক্ষেত্রে আবার এই যে মৃত্যুদণ্ড শাস্তিটা দেওয়া হয়েছে, এটা কি মিস ইউজ হওয়ার, অপব্যবহার হওয়ার সুযোগ তৈরি হয়েছে কিনা নতুন করে? যেমন এরকম তো হতেই পারে, যেমন আমরা দেখেছি বাংলাদেশে অনেক ধরনের আইনের অপব্যবহার হয়। যেমন হয়তো কেউ একজন
অপরাধী না, তাকে অপরাধী করে মৃত্যুদণ্ড দেওয়ার মতো ব্যাপার তো ঘটতে পারে। এ ব্যাপারে আপনি কি মনে করছেন বা কি বলবেন? নিশ্চিত ভাবেই পারে, নিশ্চিত ভাবেই হতে পারে। আমি বলবো যে এটা সম্ভাবনা তো অবশ্যই বেড়েছে। তবে আমি বলবো যে বাংলাদেশে তো আসলে আহ যদি কাউকে অপব্যবহার করতে হয় আর কি, ক্ষমতার অপব্যবহারের কথা যদি বলেন, কাউকে ধর্ষণের মামলা দিয়ে বিচার প্রক্রিয়ায় মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার থেকে সহজ উপায় বর্তমানে বিদ্যমান। হুম। হ্যাঁ, এখন হচ্ছে ক্রসফায়ারের মতো ঘটনা আমাদের একদম, দেশে। হ্যাঁ, মানে একদম ক্ষমতার অপব্যবহারের মধ্যে দিয়ে সোজা সাপটা তুলে নিয়ে গুম করে খুন করে ফেলবে। হ্যাঁ, ফলে ওটা তো অবশ্যই আছে। আহ, অপব্যবহার হতে পারে, কিন্তু আমি বলবো যে তার থেকেও সহজ উপায় বাংলাদেশে বর্তমান আছে, বিদ্যমান আছে। জি ম্যাম, আসলে এমন একটা পরিস্থিতি দেশে দাঁড়িয়েছে যে মানে একজন ধর্ষক যখন হচ্ছে যখন ধর্ষণের ঘটনা সামনে আসে, তখন আমরা বিভিন্ন কমেন্ট বক্সে দেখতে পাই যে সাধারণ জন বা পাবলিক হচ্ছে বলতে থাকি যে তাকে ক্রস ফায়ারে দেওয়া হোক। মানে এটা হচ্ছে একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই ব্যাপারটা থেকেই হচ্ছে আসলে মানে আমাদের দৃষ্টি সরে গেছে। আমরা মনে করছি যে ক্রস ফায়ার আসলে এটা দেওয়া পসিবল, মানে ক্ষমতার অপব্যবহার এবং হচ্ছে বিচারহীনতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। সেটা থেকে ম্যাম, আপনি হচ্ছে আয়ারল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা একটি প্রশ্ন পেয়েছি, সরাসরি সেই প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে যে আপনি যে দেশে আছেন অর্থাৎ আয়ারল্যান্ডে, সেখানে ধর্ষণের মধ্যে কোন বিষয়গুলোকে ইনক্লুড করা হয়, আর ধর্ষণের ক্ষেত্রে কি ধরনের পানিশমেন্ট দেওয়া হয়, বা সর্বোপরি হচ্ছে সেখানকার সামাজিক বাস্তবতা কেমন, বা নারীর স্বাধীনতার ক্ষেত্রে তারা হচ্ছে কতটুকু অগ্রগামী বা কি ধরনের ভূমিকা পালন করছে? আহ, ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আসলে যেটা বলবো যে আয়ারল্যান্ডের বাস্তবতা, এখানে এখানে নারীবাদী আন্দোলনের একটা অন্য ধারার এবং বেশ বড়সড় ধারা আছে। যেমন গত 2 বছর আগে অবশেষে নারীরা তার গর্ভপাতের অধিকার পেয়েছেন বহু বছরের সংগ্রামের মাধ্যমে। এটা বেশ একটা রক্ষণশীল সমাজ, ধার্মিক ভাবে ক্যাথলিসিজমের দ্বারা বেশ প্রভাবিত ছিল 30 বছর আগেও। কিন্তু যেটা যেটা আমি বলবো যে শিক্ষার কথা আমরা বলছি, যে আমার আমার মেয়ে যখন স্কুলে ক্লাস 3, 2, 3, 4 এই বয়সে, বা আরেকটু ছোট, এটা তো অন্যভাবে বলা হয়, তখন থেকে ওদেরকে কি কি ধরনের স্পর্শ, ভালো খারাপের স্পর্শ, এগুলো চেনানো, সম্মতি নিয়ে কথাবার্তা বলা, এবং রেগুলার, এগুলো স্কুল থেকে হয় না, এগুলো রাষ্ট্র পলিসি থেকে আসে। বিভিন্ন টিচাররা আসে, এসে ক্লাস নেন, টক, এবং বাচ্চারা খুবই এটা নিয়ে খুবই অস্বস্তির মধ্যে থাকে, কিন্তু তারা এই টকটার মধ্যে দিয়ে যায়। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। যেমন বিশ্ববিদ্যালয়ে আমি বলবো যে আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখানে যখন নতুন বর্ষরা আসে, প্রথম বর্ষ আসে, তখন সেক্ষেত্রে প্রত্যেকের কনসেন্টের উপরে অনেকগুলো ব্যাপার আছে, বর্ণবাদ থেকে শুরু করে সমস্ত বিষয় এক একটা করে ওয়ার্কশপ বাধ্যতামূলকভাবে করতে হয়, এবং এগুলো বাধ্যতামূলক, এই ওয়ার্কশপ গুলো করতে হয়। তো এই প্রক্রিয়াগুলো আছে, কিন্তু বলবো যে ধর্ষণের ক্ষেত্রে পোশাককে দায়ী করার প্রবণতা বিশ্বব্যাপী। যদিও আমরা দেখতে পাই যে এখানে অবশ্যই এটা এই পশ্চিমা দেশের নারীরা যে কোনো পোশাকেই তারা পরতে পারেন, এবং এই পোশাক নিয়ে কথা বলার কোনো কোনো কারো কোনো অধিকারের মধ্যে নাই। কিন্তু আইন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আইনের মধ্যে দিয়ে, এমনকি যখন একজন নারী ধর্ষণের যখন বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, সে বিচারে কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা উঠে আসে। কোনো কোনো ক্ষেত্রে, যেমন আপনি কিছুদিন আগে একজন এমপি, এখানকার টিডি বলা হয়, টিডি প্রতিবাদে একটা ধর্ষণের মামলা হচ্ছিল, সেই মামলাতে ভিকটিমকে জিজ্ঞেস করা হয়েছে যে সে কি পড়েছিল, এবং ভিকটিমকে জিজ্ঞেস করা হয়নি। ভিকটিমের যে যে কিনা ধর্ষকের পক্ষের উকিল ধর্ষিতার অন্তর্বাস নিয়ে এসে আদালতে দেখিয়েছে যে সে এটা পড়েছিল। তার প্রতিবাদে এখানকার একজন এমপি তার নিজের অন্তর্বাস গিয়ে তার সংসদে দেখিয়েছেন, এবং দেখিয়ে প্রতিবাদ করে বলেছেন যে আই এম নট আস্কিং ফর ইট। এবং সেখান থেকে একটা প্রচন্ড বিশাল আন্দোলন গড়ে উঠেছিল গত বছর, যে নারীবাদী আন্দোলন, যেখানে নারী পুরুষ সবাই গিয়ে তাদের অন্তর্বাস নিয়ে গিয়ে প্রতিবাদ করেছে যে দিস ইজ নট দ্য রিজন ফর রেপ।
ফলে আমি বলবো যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন সব জায়গাতেই আছে, কিন্তু এক্সটেন্ড আলাদা। যে বাংলাদেশের বাস্তবতা এটাকে যেরকম ভাবে বৈধ পোশাকের সামাজিক ভাবে প্রত্যেকে যেভাবে বলে, আমি আমি বলবো যে আমি আমার চারপাশে মানুষের মধ্যে এই 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 পোশাককে দায়ী করবার কোনো লক্ষণ কোনো কোনো আমি কখনো শুনতে পাইনি কেউ এগুলো মিডিয়াতে বা কখনোই পোশাক, নারীর পোশাক দায়ী, এগুলো অতীতের বিষয়, এটা নিয়ে কেউ কথা বলবে না, বলছে না। কিন্তু এটা যে একেবারে নেই তা না, এখনো কোনো কোনো ক্ষেত্রে আছে। ধর্ষণের ক্ষেত্রে বলবো যে শাস্তির বিধান, শাস্তির আয়ারল্যান্ডে কোনো কোনো শাস্তি খুব বেশি শাস্তি না, মানে এখানে 20 বছরের সাজা ইটস টু মাচ। হ্যাঁ, কাউকে 14 বছরের বেশি সাজা দেওয়া হয় না, এখানে যাবজ্জীবন ইমপ্রিজনমেন্ট নেই, ফলে খুবই সামান্য শাস্তি ব্যাপার আছে। কিন্তু হ্যাঁ, শাস্তি মধ্য দিয়ে যায়, এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে যেহেতু আয়ারল্যান্ডে বলবো যে ক্যাথলিক প্রেস্টদের দ্বারা গত 50 বছরের প্রেস্টদের দ্বারা নারী এবং শিশু যৌন নির্যাতনের যে ইতিহাস, এবং সেটার মাধ্যমে সেখান থেকে এই সোসাইটিটা উঠে এসেছে এবং তার প্রতিরোধ করেছে, কিন্তু এখনো বলবো সেই বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বলাটা নাজুক। কিন্তু হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু বলবো যে ধর্ষণের বিচার, ধর্ষণের বাস্তবতা সমস্ত দেশেই আছে। নারীকে অভিযুক্ত করা, ভিকটিম ব্লেমিংও কোনো কোনো ক্ষেত্রে আছে, কিন্তু মাত্রাগত পার্থক্য সাংঘাতিক সাংঘাতিক। আমি বলবো যে বাংলাদেশের বাস্তবতাতে এটা এতটাই এতটাই কি বলবো ভয়ঙ্কর, হরেন্ডাস, যে এখন ফেসবুকের কারণে এই নির্যাতনকে বউকে পিটিয়ে দিয়ে স্বামী সেটা আপলোড করছে ফেসবুক লাইভে, মানে এটা প্রকাশ্যে উদযাপিত, যেটা একটা আমি মনে করি যে ভিন্নতর মাত্রা। এই মাত্রাটা কেন কেন একটা সমাজ এত সহিংস, কেন একটা সমাজে এত ভয়ঙ্কর ভাবে নারী বিদ্বেষ, কেন প্রকাশ্যে এগুলো হচ্ছে, কেন প্রকাশ্যে সবার কাছে এই সমর্থন গুলো পাচ্ছে, সেটা নিয়ে আমাদের কথা বলাটা খুব জরুরি। আর দ্বিতীয়ত বিচারহীনতার যে সংস্কৃতি, এবং যে বিচার, আমি শুধু বলবো না সংস্কৃতি, এটা ব্যবস্থা, যে ক্ষমতা, ত্রাস এবং অন্যায় নিপীড়নের কে ব্যবহার করে যখন রাষ্ট্র টিকে থাকে, সরকার টিকে থাকে, তখন এই সহিংসতাগুলোকে একেবারে প্রশ্রয় দিয়ে এই অবস্থায় যায়। সেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে। আমি মনে করি এটা একটি মৌলিক বৈশিষ্ট্য, এবং আমাদের এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কথা বলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ম্যাম। আরেকটা বিষয় জানতে চাইবো যে সম্প্রতি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে বেশি বেশি এইসব ধর্ষণের নিউজ বেশি বেশি প্রচারের কারণে হচ্ছে এগুলো আরো বৃদ্ধি পাচ্ছে। তো এই বক্তব্যের ব্যাপারে প্রেক্ষিতে আপনি কি বলবেন? বা হচ্ছে আরেকটি বিষয়, যেমন আমরা দেখি যে যেমন 71 যুদ্ধের সময় আমরা দেখেছি ইয়াহিয়া খানের একটা হচ্ছে ব্যঙ্গচিত্র করা হয়েছিল, কিন্তু ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে আমরা দেখি যে ভিকটিমের ব্যাপারটি আসলে তুলে ধরা হয়, কিন্তু ধর্ষককে ওইরকম বিকৃত আকারে তুলে ধরার মতো পোস্টার আমরা দেখি না। যেমন ধরেন যদি আমি বলি যে ধরেন ধর্ষণের কোনো একটা নিউজ দেওয়া হয়েছে, সেখানে একটা নারীর হয়তো হাত দেখানো হচ্ছে যে সে হচ্ছে আসলে চাপের মধ্যে আছে বা হচ্ছে আক্রমণের শিকার হচ্ছে, কিন্তু সে জায়গায় আমরা হয়তো চাইলে ধর্ষকের একটা বিকৃত চিত্র আমরা হয়তো উপস্থাপন করতে পারতাম, যেটা হয়তো ইয়াহিয়া খানের ক্ষেত্রে করা হয়েছিল। এই ধরনের কোনো কিছু করা যায় কিনা, বা হচ্ছে আসলেই হচ্ছে বেশি বেশি প্রচার কি ধর্ষণ বৃদ্ধির জন্য দায়ী কিনা? এটা তো আসলে বলার অপেক্ষায় রাখে না। এটা ধর্ষণ যত বেশি প্রচার হবে, আমি প্রথম থেকে বলে আসছি, যত বেশি ধর্ষণের ঘটনা মানুষ আলোচনা করবে, সমালোচনা করবে, এবং তত বেশি এটা কমবে, এটা বাড়বে না। এটা যত বেশি বিচার হবে, যত বেশি ঢেকে রাখা হবে, তত এটা বাড়বে। এটা এটা একেবারে এটা কোনো মানে এটা বাড়বে তখনই যখন দেখবে যে যদি যদি এটা প্রমাণ করা যায় যে আচ্ছা, ধর্ষণ করলে তো আসলে অনেক ভালো পজিশনে যাওয়া যায় রাজনৈতিক ক্ষমতা। যদি এটাই হয়, এটা যদি হয় বার্তা,
তাহলে এটা বারবার সম্ভাবনা আছে। কিন্তু সেই বার্তাটা প্রচার মাধ্যমের মাধ্যমে আসে না, সেই বার্তাটা সরকার পক্ষ একভাবে সবাইকে দিতে থাকে। হ্যাঁ, একদম তৃণমূল পর্যায়ে এটা এটা আমার সবার মাধ্যমে পৌঁছে যায় যে এই 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 কাজ করতে পারলে আসলে সরকার দলের নজরে পড়া যাবে, তাদের তাদের হাতিয়ার হিসেবে কাজ করা যাবে, তাদের মাস্তান বাহিনী হিসেবে কাজ করা যাবে। ফলে এটা একেবারে অবান্তর অবান্তর কথা। কিন্তু যেটা আপনি একটা কথা বলছিলেন, ভুলে গেলাম, সরি। ও বলছিলেন যে থেকে উপস্থাপনের ব্যাপারটি। ও হ্যাঁ, উপস্থাপনের ব্যাপারটি এটা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন আপনি, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা বারবার দেখি কতজন নারী ধর্ষিত হয়েছে, আমরা দেখি না যে কতজন পুরুষ ধর্ষণ করছে। এটা নাই, এটা ডিসকোর্সে নাই, মানে পুরোটা হচ্ছে প্যাসিভ। এখানে নারীর নারী পুরোটা হচ্ছে ভিকটিম কেন্দ্রিক। হ্যাঁ, ফলে আবার অনেকে বলেন যে শুধুমাত্র নারী তো ধর্ষিত হচ্ছে না, এটাকে উত্তর দিয়ে উল্টে দিতে বলেন যে পুরুষ তো ধর্ষিত হচ্ছে। ধর্ষণ করছে পুরুষ, ধর্ষণ করছে বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ। ফলে এই কতজন, এবং আমরা বলি যে এতজন এত এত নারী ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। নো, এত 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 পুরুষ, এত স্বামী তাদের স্ত্রীকে পেটান। একদম সরাসরি কথা বলতে হবে এবং পুরুষকে এখানে কেন্দ্রে আনতে হবে। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এখানে নারীকে যেভাবে প্রচার করা হয় যে সে খুব মানে ধর্ষণের বিচার পেতে গেলে নারীকে হতে হবে খুবই ভিকটিম, ভিকটিম, অবলা, ভেঙে পড়েছে, একদম তার কোনো দাঁড়ানোর জায়গা নাই, বা সে একেবারে এই এই জায়গাতে দাঁড়াতে হবে। এটা এটা না দাঁড়ালে তাকে ভিকটিম হিসেবে আমার স্বীকৃতি দেয় না। কারণ দিই না, কারণ হচ্ছে আমরা মনে করি যে যে নারী তার তার সত্তা আছে, তার তার কর্তা সত্তা আছে, যে যে দাঁড়াতে পারে, সে আসলে সে তো আসলে বস্তু না, ফলে তাকে তো ধর্ষণ করা যাবে না, যায় নাই। হ্যাঁ, তার সত্তা আছে, তার তার একটা, ফলে এটা খুবই প্রমাণ করা দরকার হয়ে পড়ে নারীটি নিষ্পাপ ছিল, অথচ তার 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 কোনো পাপের সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নাই। আমরা যে পাপে ধরি না কেন, তাকে অ্যাসেক্সুয়াল প্রমাণ করতে হয়। এবং এই রিপ্রেজেন্টেশনটা আমাদের অসচেতন ভাবে আমি মনে করি আমাদের গণমাধ্যমে এবং সব ক্ষেত্রে যারা কিনা, এমনকি যারা সচেতন ব্যক্তি বাংলাদেশের ক্ষেত্রে, তাদেরকেও তাদের মধ্যেও আমি এটা দেখেছি। এটা নিয়ে কথা বলতে হবে, এটা খুব জরুরি। আমি প্রশ্নের ক্ষেত্রে একটা যে একটা প্রশ্ন উঠে এসেছিল যে বিচারকের, বাংলাদেশি বিচারকের সংখ্যা 1800 জন। বিচারক সংকট, বিচারহীনতার কারণ কিনা, মানে এত কম বিচারক যেহেতু এটা হতে পারে, আমি মনে করি যেটা হতে পারে, কিন্তু তা না। আমি নিজের বিচার প্রক্রিয়ায় আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি বিভিন্ন যে কারণেই হোক না কেন, সেখানে দেখেছি শুধুমাত্র বিচারকের সংখ্যা শুধু না, উকিলরা যারা আছেন তাদের 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 সংকট, এবং সেক্ষেত্রে তাদেরকে এফোর্ড করতে পারাটা সংকট। যে যে লিগাল এইড দেওয়া হচ্ছে যাদের কিনা সামর্থ্য নয়, তাদের জন্য যে লিগাল এইড দেওয়া আছে সেটাও যথেষ্ট না, মানে খুব যথেষ্ট তো নয়, মানে যথেষ্ট কোনো ধারে কাছেও নাই। ফলে সবকিছু অপ্রতুল, এবং এই সবটা কিছুই সম্ভব যদি এখানে আপনার বাজেটে বরাদ্দ দেওয়া হয় এই বিষয়গুলোতে। কিন্তু যদি একটা রাষ্ট্র বা একটা সরকার বিচারহীনতা টিকিয়ে রাখতে চায়, তাহলে তারা কেন এখানে বরাদ্দ দিবে? মানে এটা তো তারা এখানে তো নিয়োগ দেবেন না, বিচারক নিয়োগ দেবেন না, তাহলে তো বিষয়গুলো ঝুলে থাকবে না, মামলাগুলো ঝুলে থাকবে না। ফলে এটা এটা একটা কারণ হতেই পারে, কিন্তু মূল কারণটা হচ্ছে যে বিচার ব্যবস্থার যে সংস্কারের জন্য বা বিচার ব্যবস্থা কার্যকরী হওয়ার জন্য যে ফান্ড দরকার, যে সরকারের যে অর্থ, যে মনোযোগ, যে সদিচ্ছা প্রয়োজন, সেটা না থাকলে তো কোনো কিছুই হবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ম্যাম। আসলে আমরা যেখানে আমরা আলোচনা করেছি, আমরা অন্তত এই বিষয়টা সবসময় উঠে এসেছে যে আসলে এই ধরনের সহিংসতা বন্ধের ক্ষেত্রে গভর্নমেন্টের উদ্যোগ নেওয়ার আসলে বিকল্প নেই, মানে বিকল্প নেই। এ ব্যাপারে আসলে মানে দ্বিতীয় কোনো পন্থাই নেই। অবশ্যই গভর্নমেন্টের উদ্যোগ নিতে হবে এবং হচ্ছে যথেষ্ট শক্তিশালী উদ্যোগ নিতে হবে, যেন হচ্ছে এই ধরনের ঘটনা কমে আসে বা হচ্ছে এক ধরনের প্রতিকার আসে। ম্যাম, এক্ষেত্রে হচ্ছে সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন করবো যে এই যে সমাজের বিদ্যমান অবস্থা চলছে বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সব মিলিয়ে তরুণ প্রজন্ম কিংবা হচ্ছে সরকার
দুই পক্ষে আসলে করণীয় কি, কিভাবে হচ্ছে এই 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 ধরনের ঘটনা থেকে আমরা হচ্ছে পরিত্রাণ পেতে পারি? দেখেন, বাংলাদেশের ক্ষেত্রে যে প্রস্তাবনা দেওয়া হয়নি বাংলাদেশ সরকারকে তা কিন্তু না। যেমন 2018 সালে কিন্তু ধর্ষণ প্রতিরোধের 12 দফা, 10 দফা, 12 দফা আমার ঠিক মনে নাই, দাবিনামা প্রণয়ন করা হয়েছিল। এবং এখানে একটা প্রশ্ন ছিল যে আমি যেখানে আছি আয়ারল্যান্ডে ধর্ষণের সংজ্ঞা কিভাবে নির্ধারণ করা হয়। ফলে আমাদের সেখানে বলাও হয়েছিল ওই প্রস্তাবনায় যে ধর্ষণের সংজ্ঞাকে পুনর্নির্ধারণ করতে হবে। বাংলাদেশে বিদ্যমান আইনে যে ধর্ষণের সংজ্ঞা আছে সেটা খুবই সমস্যাজনক। সেখানে সেটাকে আরো বেশি বিস্তৃত করতে হবে, আরো এক্সপ্লেন করতে হবে ভালো মতো করে, মানে যেন বাংলাদেশের পরিবার যেমন ধর্ষণ নিয়ে কথা বলতে চায় না, বাংলাদেশের আইনও তেমন কথা বলতে চায় না। এটাকে কোন একদম ভেগ করে রাখা হয়েছে, খুবই এটাকে নানা রকম ভাবে মিস রিপ্রেজেন্ট করা সম্ভব। ফলে আইনের এই সংস্কারগুলো করতে হবে। যেই কথাগুলো, আমি তো বলবো যে বাংলাদেশের নারী আন্দোলনের যে সুদীর্ঘ ইতিহাস, সেখান থেকে যারা ধর্ষণের বা যৌন সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে এটাকে মোকাবেলা করবার জন্য যে পলিসি সাজেশন গুলো সরকারকে দিচ্ছেন, সেগুলো আমলে নিতে হবে। হ্যাঁ, সেটা এমন তো না যে সরকার একটা কমিটি গঠন করে দিয়েছেন, সে কমিটি কাজ করছে না, ব্যাপারটা তো সেরকম না। তাদের সামনে পলিসি সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা সেটা করছেন না। হ্যাঁ, ফলে এটা করতে হবে। আর তরুণ সমাজের কথা যেটা বলছেন, যে আমি মনে করব যে বাংলাদেশের ক্ষেত্রে অনেক সংগঠন আছে, আপনাদের ছাত্র সংগঠন আছে, অনেক ধরনের সংগঠন গ্রাসরুট লেভেলে কাজ করে। সে সমস্ত সংগঠনের ক্ষেত্রেও একদমই লিঙ্গীয় সম্পর্কের বৈষম্য আলোচনা, জেন্ডার সেন্সিটিভিটি, এগুলো নিয়ে কথা বলাটা খুবই জরুরি। এবং এটাকে কেন্দ্রে রাখাটা খুব জরুরি। এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গৌণ বিষয় না এটাকে। কারণ এটা বাংলাদেশের ক্ষেত্রে বলবো, বা এটা অর্ধেক পপুলেশন, বা বলতে পারেন অর্ধেকের বেশি পপুলেশনকে এফেক্ট করে, পুরুষকে এটা এফেক্ট করে। এটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশু বিষয় হিসাবে বিবেচনা করে এই সংগঠনগুলো কাজ করতে পারে। সংগঠনগুলো এগুলো নিয়ে পড়াশোনা করতে পারে। সংগঠনগুলো এগুলো নিয়ে পাঠচক্র, ওয়ার্কশপে আলোচনা করতে পারে, পরস্পরের প্রতি লেখালেখি করতে পারে। যত বেশি এগুলো নিয়ে লেখালেখি হবে, বলা বলি হবে, লিঙ্গীয় সম্পর্ক এবং লিঙ্গীয় বৈষম্যের উপরে, যৌন রাজনীতির সমালোচনার মধ্যে দিয়ে, ক্ষমতার সম্পর্ক স্পষ্ট করার মধ্যে দিয়ে, এই বিষয়গুলো নিয়ে যত বেশি আমরা কথা বলবো, এটা শুধুমাত্র নারীর বিষয় না, শুধুমাত্র নারীবাদীদের বিষয় না, শুধু নারীরা এসে কথা বলবে তা না, এটা সবাই, এটা নিয়ে প্রত্যেককে কথা বলতে হবে। এবং আপনি আপনি দেখছেন যে আপনি নিজের সন্তানকে, নিজের পুরুষ সন্তানকে, নিজের ভাইকে আপনি চাইবেন না যে সে ধর্ষক হয়ে উঠুক, তাই না? ফলে এইটাতে তো যারা কিনা সচেতন মানুষ, তাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে, পুরুষকে এটা নিয়ে কথা বলতে হবে। যত বেশি মেইনস্ট্রিম সংগঠনগুলো প্রান্তিক জনগোষ্ঠী এবং প্রান্তিক লিঙ্গের মানুষের অধিকার, তাদের সম্মতি, তাদের প্রতি বৈষম্যের কারণ নিয়ে অনুসন্ধান করবে, তত বেশি ধর্ষণের সহ যে কোনো ধরনের যৌন সহিংসতা মোকাবেলা করতে আমরা একটু একটু করে এগিয়ে যাব। জি অবশ্যই ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আলোচনা থেকে অন্তত এই ব্যাপারটিতে, যেমন আমি অনেক কিছু নতুন করে শিখেছি, যে যেমন আমি হয়তো ভাবতাম যে পরিবার, হয়তো সব পরিবার এরকম না, কিন্তু আসলে এই ধরনের বীজটা আসলে এই ধরনের ছোটখাটো ঘটনা থেকেই তৈরি হয়, সেই বিষয়টা আমার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে আমরা আলোচনা থেকে এইটুকু অন্তত ক্লিয়ার হলাম যে ধর্ষণের কারণ অবশ্যই সরাসরি পুরুষতান্ত্রিক ক্ষমতা, রাজনৈতিক এবং হচ্ছে অর্থনৈতিক ক্ষমতার সাথে সম্পৃক্ত। বাকি যত ধরনের দোষারোপ করা হয় নারীদের উপরে, পুরোটা আসলে ভিকটিম ব্লেমিং করে হচ্ছে অপরাধী নিজেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, এর বাইরে কিছু নয়। ধন্যবাদ নাসরিন খন্দকার ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনি আয়ারল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে রেকর্ডেড ভার্সন থাকবে, আমাদের দর্শক যারা আছেন তারা চাইলে হচ্ছে নিজেরা শুনতে পারেন, এবং অবশ্যই ম্যামের সাথে একমত পোষণ করে বলবো যে এই ধরনের কথাবার্তা অনেক বেশি শেয়ার করতে হবে, আরো বেশি সচেতন করে তুলতে হবে মানুষকে। কারণ আমরা অন্তত মনে করি যে আসলে ব্যক্তিকে নিজ জায়গা থেকে অবশ্যই সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে আমরা সরকারকেও বলতে পারবো না যে আপনি এটা নেন, বা হচ্ছে সরকারের উপর যে চাপ প্রয়োগ করার যে বিষয়টা, সেটা নিজে সচেতন না হলে আমরা সেটা করতে পারবো না। এক্ষেত্রে ব্যক্তির অবশ্যই সচেতন হওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ। ম্যাম, তাহলে আজকে আমরা আর কি শেষ করছি।